সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এখন পড়তেছি প্যানেল কোড থেকে। আমরা গত ক্লাসে প্যানেল কোডের 120 ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব প্যানেল কোডের 120 ক থেকে। প্যানেল কোড একটি সুবিস্তর সিলেবাস, আপনারা জানেন। আমরা এখান থেকে যেহেতু এখন এমসিকিউ আসে, সেহেতু আমাদের খুব বেশি সুযোগ নেই বাদ দেওয়ার জন্যে। তারপরেও আমাদের এমসিকিউর জন্য যেগুলো না হলে নয় সেই ধারাগুলো পড়ব। আর এখানে আমরা বেশি দিন সময় নেব না, খুব অল্প সময়ের ভিতরেই আমরা প্যানেল কোডটা শেষ করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমরা এক্ষেত্রে ধারাগুলো বেশি পড়ব। এক্ষেত্রে আপনারা মূল বইটা ফলো করতে পারেন। আর যাদের কাছে প্যানেল কোডের ভাষ্য আছে তারা দয়া করে ভাষ্যর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো এবং মূল, আমরা যেটাকে হ্যান্ডবুক বলি, মূল বই হিসেবে চিনি, এই হ্যান্ডবুকের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আপনারা পড়বেন। তাহলে দেখবেন যে প্রত্যেকটা ধারা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে। তাহলে চলুন আজকে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। আমাদের আজকের প্রথমে যে বিষয়বস্তু আছে, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা, এটা রয়েছে 120 কতে। 120 ক, 120 এর না কিন্তু 120 ক, সরাইবেন ক। এই অপরাধমূলক ষড়যন্ত্র কি? ষড়যন্ত্র আপনারা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছেন। ষড়যন্ত্র একজনের সাথে আরেকজন যখন আপনার একটা বুদ্ধিশালা পরামর্শ করে, এটাকে আপনার বলা হয় ষড়যন্ত্র আঞ্চলিক ভাষায়। কিন্তু আমাদের প্যানেল কোডের বিষয়টা হবে এরকম যে আপনার কোনো একটা কাজ অবৈধভাবে করার জন্য, যেমন ধরেন কোনো অবৈধ কাজ করার জন্যে কিংবা কোনো একটা বৈধ কাজ আপনার ষড়যন্ত্র হয়ে যায় কখন? যখন সেটার পদ্ধতি বা আপনি কি প্রক্রিয়ায় কাজটি করবেন সেটা যদি আপনার হয়ে থাকে অবৈধ। অর্থাৎ আপনার কোনো অবৈধ কাজ করা কিংবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করা, এই হিসেবে যদি কেউ প্রস্তাব দেয় এবং সেই বিষয়ে অন্যজন যদি আপনার প্রস্তাবটা গ্রহণ করে, একমত পৌঁছায়, তবে সেটাকে বলা হবে ষড়যন্ত্র। এক্ষেত্রে কিন্তু আমাদের কি কি থাকতে হবে? প্রস্তাব থাকতে হবে। আপনার প্রস্তাবটা হবে এরকম যে কোনো অবৈধ কাজের কিংবা কোনো বৈধ কাজ অবৈধভাবে করার জন্যে। এছাড়া তাদের মাঝে প্রস্তাবের আরেকজন গ্রহণ করতে হবে। মনের মাঝে রাখলে সেটা হবে না, এটাকে প্রকাশ করতে হবে। এই হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। এই অপরাধমূলক ষড়যন্ত্র যদি কেউ করে, সেই ক্ষেত্রে তিনি হয়ে যাবেন 120 খতে অপরাধী, অর্থাৎ শাস্তি। এখন দেখেন, 5 জন ব্যক্তি কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র একসাথে করলো, করার পর গিয়ে তারা একত্রিত হয়ে একই উদ্দেশ্যে গিয়ে একটা খুন করলো। তখন কিন্তু আর 120-এর খটার প্রয়োজন হয় না, অর্থাৎ এই ষড়যন্ত্রের ধারাটা প্রয়োজন হয় না। তখন 34-এর মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করা হয়। অর্থাৎ তাদের উদ্দেশ্য একই, অর্থাৎ ছলা পরামর্শ এবং 34 প্রয়োগ করতে হয় যেখানে আপনার অপরাধটি অনুষ্ঠিত হয়ে গেছে ওই জায়গায়। আর এই ক্ষেত্রে হচ্ছে যে অপরাধটি অনুষ্ঠিত হতেও পারে, নাও হতে পারে, পরিবেশ পরিস্থিতি বুঝে আপনার ষড়যন্ত্রের সংজ্ঞা প্রয়োগ করতে হবে। যেমন ধরেন একটা অপরাধ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার ধরাছোঁয়ার বাইরে লোক আছে যারা আপনার লিডিং করছে বা যারা পরিকল্পনা করছে, তারা এক্ষেত্রে ধরছে। আর যারা ধরা খাইছে তারা কিন্তু ওই 34-এ গেছে, যে 5 জন ব্যক্তি একটা অপরাধ করতে গেছে, ধরা খাইছে, সেক্ষেত্রে তারা কিন্তু, তাদের সাথে আরো লোক জড়িত ছিল, তারা ষড়যন্ত্র করছিল, তারা কিন্তু আসবে এই ধারাতে। এরপর রয়েছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধের উদ্যোগ নেওয়া, প্রস্তুতি নেওয়া ইত্যাদি। এই ধরনের যে অপরাধগুলো হবে সেটার জন্য আপনাদের শাস্তির ব্যবস্থা রয়েছে 121। এতে আপনারা জানেন যে 121 এতে শাস্তির বিধান রাখা আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড সহ অন্যান্য যে দণ্ড আছে সেটা। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ, প্রস্তুতি নেওয়া ইত্যাদির জন্য রয়েছে প্যানেল কোডের 121 ধারায় শাস্তির ব্যবস্থা। এরপর রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র যদি কেউ সংগ্রহ করে, যেমন ধরেন একটা যুদ্ধ তো আর একা হয় না কিংবা খালি হাতেও হয় না। কেউ কেউ আছে যে অস্ত্র শস্ত্র সংগ্রহ করতে সহায়তা করে বা সংগ্রহ করে। হ্যাঁ, ওই ক্ষেত্রে যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেউ অস্ত্র শস্ত্র সংগ্রহ করে, সেই ক্ষেত্রে তিনি আপনার প্যানেল কোডের 122 দ্বারাই অপরাধী হবেন। অস্ত্র যেটা উদ্ধার হয়েছে যদি কারো কাছ থেকে হয়ে থাকে, সেই জন্য অস্ত্র আইনের যে বিষয়টা ওটা তো অন্য বিষয়, কিন্তু তার উদ্দেশ্যটাকে কেন্দ্র করে এই অস্ত্র শস্ত্র সংগ্রহ তিনি কি জন্য করছিলেন, এটার জন্য মামলা হচ্ছে এই 122-এ। এরপরের যে বিষয়টি রয়েছে এটি হচ্ছে যুদ্ধ সুগম করার অভিপ্রায়ে ষড়যন্ত্র গোপনকরণ। অর্থাৎ আপনার কাজ দ্বারা বা আপনি কোনো কাজ থেকে বিরত থেকে আপনি ষড়যন্ত্র যদি গোপন করেন, মানে একটা যুদ্ধ হবে দেশের বিরুদ্ধে, সেই যুদ্ধের বিষয়টা আপনি জানতে পারতেছেন ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র যদি আপনি ইচ্ছাকৃতভাবে গোপন করেন, সেক্ষেত্রে আপনি শাস্তির আওতায় আসবেন 123 ধারাতে।
তারপর হচ্ছে যে আপনার এই যে বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই আপনার রাষ্ট্রের যদি কেউ নিন্দা করে, হ্যাঁ, কেউ যদি নিন্দা করে এরকম বিষয়, তাহলে হচ্ছে আপনার 123 কতে তিনি শাস্তির আওতায় আসবেন। একটা দেশ সৃষ্টি হলো না আপনার 1971 সালে যেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই যে দেখেন 123 ক দ্বারা যেটা, এটা কিন্তু আমাদের পরবর্তীতে সংযোজিত হয়েছে। এই যে ধারাটা ক দ্বারা, হাইফেন ক দ্বারা যে ধারাগুলো দেখবেন এগুলো কিন্তু পরবর্তীতে সংযোজিত হয়েছে। তাহলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, বাংলাদেশ নামে যে একটা দেশ সৃষ্টি হয়েছে, এইটার বিরুদ্ধে কেউ যদি নিন্দা করে বা আরো কিছু বিষয়ে কাজ আছে সেগুলো করে, তবে তিনি 123 ক দ্বারাই শাস্তির আওতায় আসবেন। এর উপর রয়েছে রাষ্ট্রপতি, সরকার, উচ্চপদস্থ ব্যক্তিদের যদি কেউ কোনো কাজ করতে বা আইন প্রয়োগ করতে বাধা দেয় বা আপনার করতে বাধ্য করার উদ্দেশ্যে তাদের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার শাস্তির আওতায় আসবে পেনাল কোডের 124 ধারাতে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আক্রমণের জন্য কিন্তু আপনাদের পেনাল কোডের 352-53 ওই সাইডে কিন্তু আমাদের আছে, এই বিষয় আছে, টপিক আছে, ওই সাইডে হবে কাছাকাছি। তো এই ক্ষেত্রে দেখেন রাষ্ট্রপতিদের যদি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ আর উচ্চপদস্থ যারা আছে তাদের উপর যদি আক্রমণ আসে, সেই ক্ষেত্রে কিন্তু ধারা চেঞ্জ হয়ে চলে আসতেছে একদম 124-এর দিকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যখনই আপনি আক্রমণ দেখবেন তখন কিন্তু আপনার মাথা কাজ করবে ওই সাইডে 300 গড়ে, তখন কিন্তু আপনার কাজ করবে, কিন্তু এক্ষেত্রে আমার মাথা খেলাইতে হবে যে এই সাইডে যে 124 এই বিষয়টা রয়েছে। তারপরে অতি পরিচিত একটা বিষয় রাষ্ট্রদ্রোহ, এই রাষ্ট্রদ্রোহ রয়েছে 124 কতে। 124 ক রাষ্ট্রদ্রোহের বিষয়টা এরকম যে আপনার কোনো কথা দ্বারা হতে পারে, কোনো লেখনির মাধ্যমে হতে পারে, বা আপনার কোনো কল্পমূর্তি দ্বারা, যে কুশপুত্তলিকা এরকম যেগুলো আছে এগুলো আর কি, এগুলোর মাধ্যমে আপনার কল্পমূর্তি দ্বারা, এগুলো যদি আপনার একটা দেশের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহমূলক কাজগুলো করেন, তখন সেটাকে আপনার বলা হবে রাষ্ট্রদ্রোহ। অর্থাৎ একটি দেশের নিন্দা বা আপনার ধরেন বিদ্রোহ, এরকম মানে তাকে হুমকি দামকি, এই রাষ্ট্রদ্রোহর যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো যদি কেউ আপনি প্রদর্শন করেন কথা দ্বারা, কাজ দ্বারা, তারপর হচ্ছে লেখনী দ্বারা, তারপর হচ্ছে কল্পমূর্তি দ্বারা, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত হবেন। 124 কতে এই রাষ্ট্রদ্রোহ বিষয়টি বলা আছে। এই রাষ্ট্রদ্রোহ নিয়ে যদি আরো বলতে হয়, তাহলে আরো বলতে হয় যে আপনার এই রাষ্ট্রদ্রোহ মূলত আপনার একটা প্রতিষ্ঠিত সরকার হয় বা এই দেশের, সেই প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে যদি কেউ নিন্দা বা অবজ্ঞার সৃষ্টি করেন বা উদ্যোগ গ্রহণ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধী হবেন এই 124 কতে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের বাংলাদেশের মিত্র এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ, এটা যদি কেউ করেন 125 দ্বারাই তিনি শাস্তির আওতায় আসবেন। বাংলাদেশের মিত্র যে কোনো এশীয় শক্তি মানে আপনার যে আছে যে এশীয় মহাদেশের যে আপনার দেশগুলো আছে তাদের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করেন, হ্যাঁ, সেটা হচ্ছে 125-এ। তারপর রয়েছে আপনার 126 এবং 127, আমাদের পড়ার দরকার নেই। তারপর আমাদের 128, 29, 30, 31, 32 পর্যন্ত এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। যেমন সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে রাজবন্দী বা যুদ্ধবন্দী, অর্থাৎ আমরা জানেন যে রাজবন্দী বা যুদ্ধবন্দী যখন একটি দেশে আটক থাকে, সেক্ষেত্রে তাদের যদি সরকারি কর্মচারী হয়ে যদি তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়, তবে তিনি শাস্তির আওতায় আসবেন 128 দ্বারাই। খেয়াল করুন, যখন আপনার যুদ্ধবন্দী একটা আপনার হেফাজতে থাকবে, তখন যদি সরকারি কর্মচারী তাকে পালিয়ে যেতে দেন, তবে তিনি পেনাল কোডের 128 দ্বারাই শাস্তির আওতায় আসবেন। একইভাবে আপনার সরকারি কর্মচারী কর্তৃক ওই কাজটা যদি অবহেলামূলক কাজের জন্য হয়ে থাকে, তবে তিনি অপরাধী হবেন 129। অর্থাৎ সরকারি কর্মচারী কর্তৃক অবহেলামূলকভাবে যদি আপনার রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে আপনার দেয়, তবে তিনি 129 দ্বারাই শাস্তির আওতায় আসবেন। আচ্ছা, এখন আসি সরকারি কর্মচারী গিয়ে চলে গেল, এখন আসি অন্য বিষয়টা নিয়ে, যে আপনার রাজবন্দীকে যদি কেউ পালিয়ে যেতে সাহায্য করে, মানে অন্য যারা আছে সাহায্য করে বা উদ্ধার করে, মানে এক জায়গায় তাদেরকে আটক আছে সেখান থেকে ভেঙে চুরে নিয়ে গেল, উদ্ধার করে নিয়ে গেল বা আশ্রয় দিল বা ইত্যাদিভাবে তাদেরকে সহায়তা করলো, তবে তিনি পেনাল কোডের 130 দ্বারাই শাস্তির আওতায় আসবেন। এরপর রয়েছে আমাদের সামরিক সদস্যদের বিদ্রোহ বা তাদের বিপদগামী করার জন্য উদ্যোগ যদি কেউ গ্রহণ করে। খেয়াল করুন বিষয়টা, যে সামরিক বাহিনী বুঝুন তো, সামরিক বাহিনী হচ্ছে সেনা, নৌ, বিমান। এই সামরিক বাহিনীর সদস্যদের কেউ বিদ্রোহ বা বিপদগামী করার জন্য কেউ যদি উদ্যোগ গ্রহণ করে, তবে তিনি 130 দ্বারাই 131 দ্বারাই তিনি শাস্তির আওতায় আসবেন। সামরিক বাহিনীর সদস্যদের বিপদগামী করার উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করা বা বিদ্রোহের উদ্যোগ গ্রহণ করা, সেই ক্ষেত্রে তিনি শাস্তির আওতায় আসবেন 131 ধারাতে। তারপর রয়েছে আমাদের
বিদ্রোহে সহায়তা করলো, ধরেন বিদ্রোহে সহায়তা করলো, এই ক্ষেত্রে যদি বিদ্রোহ অনুষ্ঠিত হয় তবে তিনি শাস্তির আওতায় আসবেন 132 ধারাতে। এই ছিল আমাদের প্রথম সেশনে, অর্থাৎ পেনাল কোডের এই ফার্স্ট পেজের আমাদের যে বোর্ড, এর বেশি আর ধরে না, এই জন্য আমরা আরও বিষয়গুলো এখানে লিখব এবং আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমরা খুব দ্রুত এই প্যানেল কোডটি শেষ করতে পারি। এগুলো কিন্তু খুব যে একদম ডিটেলস আপনাদের পড়তে হবে তা কিন্তু না, এখান থেকে যে মূল বক্তব্যটা বোঝার মাথায় রাখার চেষ্টা করবেন এবং এখান থেকে উদাহরণ পড়ারগুলো চেষ্টা করবেন। মূল বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। আর যদি এখান থেকে আমাদের ডিটেলস পড়তে হয় তাহলে কিন্তু আমাদের অনেক পড়া লাগবে, ঠিক আছে? এত সময় আমরা পাবো না। আর নিজে নিজে যদি আপনারা উদাহরণগুলো একটু মিলিয়ে নেন মূল বক্তব্যের সাথে, তাহলে আর যদি কারো কোনো একটা বিষয় বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, মেসেঞ্জারে ইনবক্স করবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। এখন আমি দ্বিতীয় সেশনের জন্য অন্যান্য বিষয়গুলো আবার একটু লিখে নিচ্ছি, এতে আপনাদের সময় বাঁচবে এবং অনেকগুলো বিষয় আমরা আলোচনা করতে পারবো। স্বাগতম জানাচ্ছি ক্লাসের দ্বিতীয় সেশনে। আমরা প্রথম সেশনে পড়েছিলাম প্যানেল কোডের 132 ধারা পর্যন্ত, দ্বিতীয় সেশনে আমরা শুরু করলাম 140 থেকে। এটা দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে 133 থেকে 139 পর্যন্ত কোথায়। 133 থেকে 139 এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের না পড়লেও চলবে, এগুলোর সাথে আমাদের পরীক্ষায় তেমন আসে না, বা না আসে না বললেই চলে, আমি বিগত কোনো বছরই পাইনি। আচ্ছা, 139 থেকে আমরা এখন পড়ছি। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে সামরিক বাহিনীর পোশাক এবং আপনার প্রতীক ধারণ নিয়ে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং নিজেকে ওই ধরনের পরিচয় দেওয়ার জন্য কিংবা নিজেকে ওই ধরনের বিশ্বাস করানোর জন্য কেউ যদি সামরিক বাহিনীর গতকালকে বলেছিলাম আপনাদেরকে গত ক্লাসে যে সেনা নৌ বিমান, সেটা তাদের পোশাক যদি কেউ পরিধান করে বা প্রতীক ধারণ করে তবে তিনি প্যানেল কোডের 140 ধারার আওতায় আসবেন। আচ্ছা, এরপরে রয়েছে বেআইনি সমাবেশ। খুব সুন্দর একটি বিষয়, আমাদের অতি পরিচিত এবং প্রায় সময় কিন্তু আমাদের এসে থাকে এই বেআইনি সমাবেশের সাথে রয়েছে আমাদের পুলিশের একটা গভীর সম্পর্ক, কারণ এটা নিয়ে আমাদের বেশিরভাগ কাজ করা, বিশেষ করে যারা রায়টে পোস্টিং, রায়ট শাখা কিংবা জেলায় যারা SF যারা থাকেন, SAF স্পেশাল আর্ম ফোর্স, তাদের সাথে কিন্তু বেআইনি সমাবেশ বা দাঙ্গা প্রতিরোধ বা ডিউটি এটা কিন্তু খুব পরিচিত নাম। তাহলে সমাবেশ আপনার 5টা লক্ষণ আছে, যে এই 5টার যে কোনো একটা বিষয় যদি তাদের মাঝে থাকে ওই আপনার কোনো সমাবেশের উদ্দেশ্য, সেই ক্ষেত্রে তাদেরকে বেআইনি সমাবেশ বলা হয়। সেই বিষয়গুলো কি এটা আমরা রচনামূলকের সাথে পড়বো। এছাড়াও আমরা বই থেকে 5টা বিষয় দেখে নেব। এই যদি আপনি সহজ ভাষায় বলতে যাই তাহলে আপনার সরকারকে ভয় দেখানো বা কোনো আপনার ধরেন অপরাধমূলক কাজ করা, অনধিকার প্রবেশ করা বা কোনো একটা অধিকার যেটা প্রচলিত আছে, পানি, রাস্তাঘাট ইত্যাদির অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা, বা যে কাজ করতে কেউ বাধ্য তাকে সেটা করতে বাধা দেওয়া, বা যেটা করতে তিনি বাধ্য নন, আইনানুগভাবে তাকে বাধ্য নন, তাকে সেটা জোর করে করানো, এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে বেআইনি সমাবেশের একটা কি আপনার লক্ষণ। তাদের এইগুলো প্রকাশিত হতে হবে, এই যে কোনো 5টার মধ্যে যে কোনো একটা প্রকাশিত হতে হবে, তবে তাদের ওই সমাবেশকে বলা হবে বেআইনি সমাবেশ। এর সাথে আমাদের PRBর একটা সম্পর্ক আছে এবং পুলিশ আইনেরও একটা সম্পর্ক রয়েছে। এরপরে রয়েছে বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 142-এ আসলে মূলত শাস্তি না, 141-এও কিন্তু শাস্তি না, এখানে সংজ্ঞা। আর এখানে বলছে একটা আপনার অ্যাড করা হয়েছে যে বেআইনি সমাবেশের সদস্য যদি কেউ জেনে শুনেও পরবর্তীতে এসে যোগদান করে তবে তিনিও কিন্তু বেআইনি সমাবেশের সদস্য হবেন। 141-এ কিন্তু বলছে যে 5 বা ততোধিক ব্যক্তির আর কি সমাবেশ। তো দেখা গেছে যে ওই রকম প্রক্রিয়া চলতেছে, এরপরেও যদি কেউ আইসা যোগদান করে তারাও বেআইনি সমাবেশের সদস্য হবেন, এই কথাটাই বলছে 142-এ। আচ্ছা, বেআইনি সমাবেশের শাস্তি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ওই 141-এর যে বিষয়টা বলছে, 142-এর যে বিষয়টা বলছে তাদের অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রে তিনি শাস্তির আওতায় আসবেন, এই 143 ধারা মোতাবেক শাস্তির আওতায় আসবেন। আপনারা হয়তো অনেকে জানেন না যে আমাদের কিন্তু বইয়ের খাতায় শাস্তি পরিমাণ লেখাটা কিন্তু বাধ্যতামূলক না। আপনি যদি এই শাস্তি স্পেসিফিকভাবে মনে না থাকে আপনি বোল্ডটা লিখবেন না, আপনি শুধুমাত্র লিখে দেবেন যে এত দ্বারাই অপরাধী হবেন বা এত দ্বারাই অভিযুক্ত হবেন, এত দ্বারাই দণ্ডিত হবেন। আপনি লেখেন, আপনার আনসার ফুললি কারেক্ট হবে। শাস্তি যদি এবার ভুল লেখেন সেক্ষেত্রে আপনার উত্তর কিন্তু ভুল হইল। তাহলে বেআইনি সমাবেশের শাস্তি প্যানেল কোডের 143 ধারায়। এরপরে রয়েছে মারাত্মক অস্ত্রশস্ত্র সহ বেআইনি সমাবেশে যোগদান। আপনার বেআইনি সমাবেশে
আপনার প্রথমে কিন্তু অস্ত্রের কথা, অস্ত্রশস্ত্র এগুলোর কথা বলা নেই, আপনার শুধুমাত্র বলছিল যে এই 5টা কারণ যে কোনো একটা হইলেই হবে। আবার 144 মানে 144-এ বলতেছে যে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে যোগদান করে, এখানে যে ধরনের সমাবেশকে বেআইনি সমাবেশ বলা হয়েছে, ওই ধরনের সমাবেশে যোগদানের সময় যদি কারো কাছে মারাত্মক অস্ত্রশস্ত্র থাকে। মারাত্মক অস্ত্রশস্ত্র কি? যে অস্ত্রশস্ত্র দ্বারা আপনার গুরুতর জখম বা কারো মৃত্যু ঘটানো সম্ভব, এই ধরনের অস্ত্রশস্ত্র হচ্ছে মারাত্মক অস্ত্রশস্ত্র। মারাত্মক মানে আমরা শুধুমাত্র পিস্তল কিংবা ধারালো ছুরি এটাই না, আর অন্যান্য বিষয় কিন্তু লোহার রড, বাঁশের লাঠি এগুলোও কিন্তু মারাত্মক অস্ত্র। যখন এগুলো কারো মাথায় বাড়িয়ে দিবে তখন কিন্তু সে ব্যক্তি মারা যেতে পারে। এই হচ্ছে আমাদের 144 ধারা। এরপর রয়েছে আমাদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরও যোগদান বা অবস্থান। আপনার বেআইনি সমাবেশকে আপনার ছত্রভঙ্গ করার জন্য অলরেডি আদেশ দেওয়া হয়েছে, অফিসার ইনচার্জ বা ম্যাজিস্ট্রেট সেটা আপনার আদেশ দিয়েছেন কি করার জন্য? ছত্রভঙ্গ করার জন্য। এই আদেশ পাওয়ার পরও আপনার কিছু ব্যক্তি আছে দেখবেন আরও নতুন করে যোগদান করে, কিংবা যারা ছিলেন পূর্বে থেকে তারা সেখান থেকে সরে না, অর্থাৎ তারা সেখানে অবস্থান করতেই থাকে। তাহলে তাদের জন্য কি ব্যবস্থা? এই 145 ধারা ব্যবস্থা, যে ছত্রভঙ্গ হওয়ার যে নির্দেশটা দেওয়া হয়েছে, এই নির্দেশ দেওয়ার পরও কিন্তু তিনি এখান থেকে সরতেছেন না বা আবার নতুন করে অনেকেই যোগদান করতেছেন, তাদের জন্য হচ্ছে 145 ধারা। এই যে বেআইনি সমাবেশ, এই বেআইনি সমাবেশের সদস্যদের কর্তৃক যখন আপনার বল বা উগ্রতা প্রকাশিত হবে তাদের আচার আচরণে, তখন সেটা নামকরণ চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে বেআইনি সমাবেশের পরিবর্তে সেটা পরিচিতি লাভ করবে দাঙ্গা হিসেবে। এটা রয়েছে 146-এ। এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করবেন যে সরাসরি দাঙ্গা হচ্ছে না, বেআইনি সমাবেশের পরে কিন্তু দাঙ্গাটা হচ্ছে, এবং তাদের লক্ষণে থাকতে হবে কি? বল বা উগ্রতা। বল বা উগ্রতা যখনই প্রকাশিত হবে বেআইনি সমাবেশ কর্তৃক, তখন সেটা আর বেআইনি সমাবেশ থাকবে না, তখন সেটা হয়ে যাবে দাঙ্গা। এটা আপনার সংজ্ঞায়িত হয়েছে প্যানেল কোডের 146-এ, এবং যার শাস্তির বিধান রয়েছে আমাদের 147-এ। আর 146-এ রয়েছে সংজ্ঞায়িত, আর শাস্তি রয়েছে 147-এ। আচ্ছা, এরপর যে বিষয়টা রয়েছে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা যদি কেউ অনুষ্ঠিত করে, অর্থাৎ এই যে আপনি অংশগ্রহণ করলেন 46-এ, আপনি বল বা উগ্রতা প্রকাশ করলেন, এই ক্ষেত্রে যদি আপনার সঙ্গে মারাত্মক অস্ত্রশস্ত্র থাকে, সেক্ষেত্রে আপনি তারপরের ধারাটা, ওই যে আপনার 144-এ যেরকম বেআইনি সমাবেশে আপনার কেউ যদি মারাত্মক অস্ত্র নিয়ে যোগদান করে, এরকমভাবে দাঙ্গায় যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র নিয়ে যোগদান করে বা লিপ্ত হয়, সেই ক্ষেত্রে তিনি 148 ধারায় কিন্তু অভিযুক্ত হবেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকলেই দায়ী। অর্থাৎ একটি বেআইনি সমাবেশের কি উদ্দেশ্য, কি জন্য তারা বেআইনি সমাবেশ করতেছে, এই ধরনের উদ্দেশ্য যখন আপনার সকলেই মোটামুটি জানবে বা তার ফলাফল কি হবে সবাই মোটামুটি জেনে শোনার পরও যখন অংশগ্রহণ করবে, এবং সেখান থেকে যদি একজন ব্যক্তি ওই ধরনের কাজ করে, তবে সেটা দায়ভার সবার উপরে আসে। এই বিষয়ে কিন্তু আমি আপনাদের আলাদা একটা ক্লাসে নিয়েছিলাম, 114, 134, 114, 149 এই 3টা ধারা নিয়ে। ওইখানে 149-এর যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা আমি দিয়েছি, সেই ক্লাসটা আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে 149। আচ্ছা, লোক ভাড়া করা বা ভাড়ার কাজে সায় দেওয়া ইত্যাদিভাবে যখন আপনার বেআইনি সমাবেশের জন্য বা দাঙ্গার জন্য আপনাদের কি ভাড়া করা হয়? লোক ভাড়া করা হয়, কিংবা ওই ভাড়ার কাজে কেউ যখন সায় দেয়, ওই ব্যক্তি আপনার পেনাল কোডের 150 ধারায় অপরাধী হয়ে যাবেন। খেয়াল করে দেখেন, বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করা বা সায় দেওয়া, সেই ক্ষেত্রে তিনি 150 ধারায় অভিযুক্ত হবেন। এরপর রয়েছে, এটা রয়েছে 150-এ, লোক ভাড়া করা বা সাই দেওয়া, এই বিষয়টা রয়েছে প্যানেল কোডের 150 ধারায়। এরপর যা আছে, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার পরও যোগদান বা অবস্থান, 151 ধারা। একটু মাথা খাটাতে হবে যে আপনার এই 145-এর যে বিষয়টা দেখেন, ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দানের পরও যোগদান বা অবস্থান, এই ক্ষেত্রে কিন্তু বেআইনি সমাবেশের বিষয়টা আছে। আর এখানে যে বিষয়টা আছে, এটা হচ্ছে আপনার শুধুমাত্র সমাবেশ, নট বেআইনি সমাবেশ। 151-র বিষয়টা হচ্ছে সমাবেশ, আর 145-এর বিষয়টা হচ্ছে বেআইনি সমাবেশ। তাহলে 151, এই যে এমনিতে আপনার অনেক সময় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে আপনার একটা আড্ডা দেন না রাস্তাঘাটে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায়, বা অন্য একটা উদ্দেশ্যে থাকতে পারে। এই ক্ষেত্রে যদি তাদেরকে নির্দেশ দেওয়া হয়, এটা আপনার এখান থেকে ত্যাগ করার জন্য বা ছত্রভঙ্গ হওয়ার জন্য তাদের কর্তব্য হবে ছত্রভঙ্গ হওয়া। কিন্তু
তারা যদি সেখানে তারপরেও অবস্থান নেয় কিংবা আরও অন্যান্যরাও যদি সেই সমাবেশে যোগদান করে, যেটা বেআইনি সমাবেশ না কিন্তু সমাবেশ, তখন তাদের জন্য হচ্ছে 151। মানে এখানে যে 5টা ক্লোজ আছে, তারা যদি ওই ধরনের অপরাধের প্রকাশিত না করে, ওই ধরনের লক্ষণ প্রকাশ না করে, তাহলে ওই সমাবেশ তার বেআইনি সমাবেশ না। সেই ক্ষেত্রে ওই ধরনের সমাবেশ থেকে যখন ছত্রভঙ্গ হওয়ার জন্য বলে, এরপরেও যদি কোনো ব্যক্তি ওইখানে অবস্থান করেন বা নতুন করে যোগদান করেন, তিনি কিন্তু এই 151 দ্বারাই শাস্তির আওতায় আসবেন। আচ্ছা, এরপর রয়েছে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান, অর্থাৎ এই যে বেআইনি সমাবেশ বা দাঙ্গা যেটা আপনারা বলেন না কেন, এইগুলো ছত্রভঙ্গ করার কাজে আপনার যে সকল আপনার সরকারি কর্মচারী নিয়োজিত থাকে, ভালো করে খেয়াল করুন, এই যে বেআইনি সমাবেশ বা দাঙ্গা ইত্যাদি আপনার ছত্রভঙ্গ করার কাজে যে ধরনের সরকারি কর্মচারী লিপ্ত থাকে, তাদের কাজে যদি আপনি বাধা দান করেন বা আক্রমণ করেন, তাদের উপর আক্রমণ করেন, তাহলে আপনি শাস্তির আওতায় আসবেন 152 দ্বারা। এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা নিয়ে যখন আপনাদের মামলা হয় থানায়, পুলিশ আসল মামলা বা আপনার এই সমুটো মামলাগুলো হয় দাঙ্গা বিষয়ে, সেই দাঙ্গাগুলোর মামলার ক্ষেত্রে আপনারা দেখবেন যে 152 দ্বারা। কারণ আত্মরক্ষার প্রতিরক্ষা অধিকার আপনি কখন প্রয়োগ করেন? যখন আপনি সেই ধরনের অধিকার প্রয়োগ করার একটা পান। তার মানে কি, সরকারি কর্মচারীর উপর যখন আক্রমণ করে, তার মানে কি আপনি সেটা ডিফেন্স করবেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। এখন এই ধরনের পরিস্থিতি হয়েছে, এটা ব্যাখ্যা করতে গেলে কিন্তু ওই যে আক্রমণ হয়েছে আপনার উপর, এটা আসবে। এই জন্য এই বিষয়টা রয়েছে 152 দ্বারা, খুব গুরুত্বপূর্ণ একটি দ্বারা, মামলা রেকর্ডের সময় কিন্তু এটা লাগে। এরপর হচ্ছে দাঙ্গায় উত্তেজনা দান করা 153 দ্বারা। কোনো ব্যক্তি যদি আপনার ইচ্ছাকৃতভাবে যে দাঙ্গার রূপটা আরো আপনার বড় হোক বা আরো উত্তেজনা সৃষ্টি হোক, এই জন্য কেউ যদি উত্তেজনা দান করেন, তবে তিনি পেনাল কোডের 153 দ্বারাই অভিযুক্ত হবেন। তাহলে দেখেন এখানে কিন্তু মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা বিষয় এখানে রয়েছে, 140 থেকে 151। এভাবে কিন্তু বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে একই রিলেটেড বিষয়গুলো একই সাথে। আমি আরো কয়েকটা ক্লাস পরে আমি আপনাদেরকে আরো ব্যাখ্যা সুন্দরভাবে সহজ ভাষায় করে দিব। যেমন ধরেন দাঙ্গার বিষয়গুলো দাঙ্গার সাথে, এবং বেআইনি সমাবেশের বিষয়গুলো বেআইনি সমাবেশের সাথে, খুনের যে বিষয়গুলো আছে খুনের সাথে, চুরির যে বিষয়গুলো আছে চুরির সাথে, ডাকাতির বিষয়গুলো ডাকাতির সাথে, এভাবে আলাদা আলাদা কিন্তু আমরা করব। মূলত আগে সিরিয়াল অনুযায়ী শেষ করব, তারপরে সেটা আমি আপনাদেরকে আলাদা আলাদা করে দেব। তাহলে 140-এ আমরা পড়লাম সামরিক বাহিনীর পোশাক বা প্রতীক ধারণ করা। 141-এ পড়লাম বেআইনি সমাবেশের যে সংজ্ঞা বা কি করলে একটি সমাবেশ বেআইনি সমাবেশ হবে সেটা। তারপর হচ্ছে বেআইনি সমাবেশের সদস্য হওয়া, যে কি করলেও বেআইনি সমাবেশের সদস্য হওয়া যায়। তারপর রয়েছে সমাবেশের শাস্তি, বেআইনি সমাবেশের শাস্তি 143-এ পড়েছি। আচ্ছা, মারাত্মক অস্ত্রশস্ত্র সহ বেআইনি সমাবেশে যোগদান, এটা পড়েছি আমরা 144-এ। 145-এ পড়লাম ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দানের পরও কেউ যদি যোগদান করে বা অবস্থান নেয়, তবে তিনি পেনাল কোডের 145 দ্বারাই শাস্তির আওতায় আসবেন। তারপর আমরা পড়লাম দাঙ্গার সংজ্ঞা 146 ধারা এবং দাঙ্গার শাস্তির জন্য 147 ধারা। তারপর রয়েছে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে কেউ যদি দাঙ্গায় অনুষ্ঠিত করে 148, এবং সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকলেই দায়ী হবেন, অর্থাৎ বেআইনি সমাবেশের যে সাধারণ উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সবাই দায়ী হবেন 149 দ্বারা। তারপর রয়েছে লোক ভাড়া করা বা সাই দেওয়া, বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করা সাই দেওয়ার জন্য 150। তারপর হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার পরও, যেটা বেআইনি না সে ধরনের সমাবেশ, তাতে যোগদান করা 151, এবং সরকারি কর্মচারীকে আক্রমণ ও বাধা দান 152 দ্বারা, এবং দাঙ্গায় উত্তেজনা দান করা রয়েছে 153 ধারা। আপনারা ফোল্ডার ওয়াইজ যে সিস্টেমটা বা যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওভাবেই আমরা প্যানেল কোডটা সাজিয়ে দেবো। ওইখান থেকে যদি পড়েন আপনি খুব সহজেই প্যানেল কোডটি মনে রাখতে পারবেন। খুব বিশাল একটি সিলেবাস আপনি মাথায় রাখতে পারবেন খুব সহজেই। এখানে হচ্ছে যে একই রিলেশন বা একই রিলেটেড যাদের মাঝে আছে ওই বিষয়গুলোকে আপনি একদিনে পড়বেন, তাহলে দেখবেন আপনার মাথায় সেই বিষয়গুলো আপনার গাঁথবে। আর প্রত্যেকটা আইনে আপনার কিন্তু টাচ করার চেষ্টা করতে হবে, 1 সপ্তাহের ভিতর অবশ্যই ওই আইনটাকে ঘুরে ফিরে কিন্তু আবার আপনাদের টাচ করতে হবে। যেমন ধরেন ফৌজদারি কার্যবিধি অনেক আগে শেষ করলেন, কিন্তু আপনি আরও পরবর্তী 2 মাস পড়লেন না, আপনি এভাবে যদি পড়েন তাহলে কিন্তু ভুল করবেন, আপনি রিভিশনে রাখবেন। তাহলে আজকের মতো আমাদের এই ক্লাসে এই পর্যন্তই ছিল, এই 2 সেশন মিলে আজকের ক্লাসটি ছিল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, আমাদের দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল হেফাজতে রাখুন, আমিন।